দর্শক শুভেচ্ছা, আমি মাসুদ হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে আমরা রাত 11টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আলোচনা করি সমসাময়িক বিষয় নিয়ে। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আদালতের রায়, তার আগে পরে নানান ঘটনা এবং সেই ঘটনায় অন্তত 2 শতাধিক মানুষের মৃত্যু। যদিও সরকার আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 143 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগে পেছনে আন্দোলন, সেই আন্দোলনের এখনকার অবস্থা, পরবর্তীতে কারফিউ জারি, সেনা মোতায়েন এবং আস্তে আস্তে কারফিউ শিথিলের সময়সীমা বাড়া কমা নানান কিছু চলছে। এসব নিয়েই সাধারণের মনে নানান প্রশ্ন, সংকট কি তবে কাটতে শুরু করেছে কিনা সেসব নিয়ে কথা বলবো। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি সংকট কি কাটছে। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আছেন সিনিয়র সাংবাদিক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জনাব আশিস সৈকত, এবং আওয়ামী লীগ নেতা এবং দলটির সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিব মিল্লাত। আপনাদের তিনজনকে স্বাগত। রুমিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটু আগে আমরা গণমাধ্যমের স্কল, যেটি ব্রেকিং অনেকেই চালাচ্ছিলেন, এবং দেখছিলাম যে কোটা সমন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 6 জন সমন্বয়ক, তাদের পক্ষে একজন ঘোষণা দিয়েছেন একটা ভিডিও বার্তা পাঠিয়ে যে তাদের সব আন্দোলন কর্মসূচি শেষ। তার মানে তো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যদি সঠিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আন্দোলনটি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছে কোটা এখানে কোনো ইস্যু না। কোটা বিষয়টি সামনে এসছে বটে, কোটাকে ঘিরে আলোচনা হচ্ছে বটে, কোটাকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত নানান রকম মন্তব্য করছেন ঠিকই, কিন্তু ক্ষোভটা, রাগটা, যেই ভীষণ রকম অসহায়ত্বটা আমি আন্দোলনকারীদের মুখে চোখে দেখেছি, বলা এবং না বলা কথায় দেখেছি, তাতে আমার কাছে খুব স্পষ্ট মনে হয়েছে এটা কোটার আন্দোলন ছিল না। 1, 2 হচ্ছে তাহলে আন্দোলনের পেছনে কারণটা কি ছিল? দীর্ঘদিন ধরে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। কি কারণে ক্ষোভ? প্রশ্ন আসতেই পারে। আমাদের দেশের মানুষ না সিঙ্গাপুরের মতন না। প্রতিটা দেশের মানুষ ভিন্ন ভিন্ন, তাদের চরিত্র ভিন্ন, প্যাটার্ন ভিন্ন। সিঙ্গাপুরে আপনি মানুষকে যেটা দিয়ে মুগ্ধ করে চুপ করে রাখতে পারবেন, বাংলাদেশের মানুষকে আপনি সেটা পারবেন না। বাংলাদেশের মানুষ দেখেছে মেয়াদের পর মেয়াদ সে ভোট দিতে পারছে না, সে অপমানিত বোধ করেছে, সে লাঞ্ছিত বোধ করেছে। তার মনে হয়েছে তার নাগরিক হিসেবে যেই ন্যূনতম সম্মানটা প্রাপ্য ছিল, সেই সম্মান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। মানুষ দেখেছে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, বাজারে যাচ্ছে, এটা কিনবে না ওটা, ওটা করবে না ওটা, এদিকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উন্নয়নের বয়ান দিয়েই যাচ্ছে। সব মিলে মানুষ ক্ষুব্ধ ছিল, ভীষণ ক্ষুব্ধ ছিল। তাহলে সেটির প্ল্যাটফর্ম হিসেবে শুধু কোটা আন্দোলন আসলো না, মানে সেটি কেন একটু আপনাদের প্ল্যাটফর্ম বা যারা মূলধারার রাজনীতি করেন, মানে ক্ষমতায় যেতে পারেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তারা কেন সেই আন্দোলনটা করতে পারলেন না? এই কোটা আন্দোলন দিয়ে আরেকবার খুব স্পষ্ট হয়ে গেল যে রাজনৈতিক দলগুলো একেবারেই জনবিচ্ছিন্ন। আমি এ কারণেই বলছি যে কোটাতে আমরা যেভাবে মানুষকে মরণপণ জীবন বাজি রেখে পথে নামতে দেখেছি, সামনে যতই কোটা থাক ভেতরে এক একজনের এক এক রকম ক্ষোভ, সেটার উদ্গীরণ আমরা যেভাবে দেখেছি, কোনো রাজনৈতিক দলের আন্দোলন বা কর্মসূচিতে আমরা সেটা দেখি নাই। 1, 2 হচ্ছে কোটাতে আপনি লক্ষ্য করেছেন যে স্কুল কলেজের বাচ্চারা, ইউনিভার্সিটির ছাত্ররা, তারা হাতে ঢিল, ইটের টুকরা, গুলতি এগুলো নিয়ে এসে রণক্ষেত্রে দাঁড়াচ্ছে, বুক পেতে দিচ্ছে। সাইদের ভঙ্গিটা, দাঁড়ানোর ভঙ্গিটা একটু চিন্তা করেন। সে বুক পেতে দাঁড়িয়ে গেছে গুলির সামনে। কোন পলিটিক্যাল মুভমেন্টে কি আপনি এরকম দেখেছেন এখন পর্যন্ত? মানে আমি গত কয়েক বছরের ইতিহাস বলছি, হ্যাঁ সেটার কথা বলছিলাম, সাম্প্রতিক ইতিহাস না, আমরা কিন্তু সেটা দেখি নাই। আপনি কি লক্ষ্য করেছেন যে মানুষের মধ্যে এক ধরনের কানেকশন তৈরি হয়েছে পরস্পরের মধ্যে? আমি দেখছিলাম মুগ্ধ বলে একটা ছেলে, গুলি খেয়ে ছেলেটি মারা গেছে, পানি বিলাচ্ছিল, ইউনিভার্সিটির ছাত্র পানি বিলাচ্ছিল সে সকলের মধ্যে। এই যে এক ধরনের কানেকশন, এক ধরনের ভ্রাতৃত্ববোধ, যেখানে কোনো লিডার নাই, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা নাই, মানে আমি জিতলে মন্ত্রী হব, এমপি হব, কিছু হব না, কিচ্ছু নাই, কিন্তু এক
বুক স্বপ্ন সকলের একরকম এবং প্রত্যেকের সাথে কানেক্টেড হচ্ছে। এই কানেকশনটা কিন্তু রাজনীতিতে নাই এবং এই কানেকশনটা একটা মানুষের সঙ্গে, একটা নাগরিকের তৈরি হয়। এবং আপনি দলীয় ফোরামে করতে পারবেন রুমিন ফারহানা? আমি জানি না, দলীয় ফোরামে এই প্রশ্ন আমাকে করলে আমি সার্টেনলি বলবো, কিন্তু এই প্রশ্ন আমাকে করবে কিনা সেটাও আমি জানি না। আর আমি আসলে দলীয় ফোরাম, দলের বাইরের ফোরাম নিয়ে খুব বেশি আলাদা কথা বলি তা না। আমি আপনাদের সামনে যা বলছি, 18 কোটি মানুষ যা শুনতে পাচ্ছে, সার্টেনলি আওয়াজ আমার দলেও যাবে, সেখানেও হয়তো এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমাকে ডাকলে আমি সেটা জবাব দেবো, কিন্তু ডাকবে কি ডাকবে না তাও আমি জানি না। তো এই আন্দোলনগুলো আসলে খুব স্পষ্ট করে দিচ্ছে এবং এই আন্দোলনে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়েছে, মানুষের ভেতরে ভীষণ রকম ঘৃণা তৈরি করতে পেরেছে এই সরকারটা। একদিকে ভোট দেওয়া হচ্ছে না, একদিকে মানুষের উপর নানানভাবে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, একদিকে মানুষ মনে করছে কথা বললেই গ্রেপ্তার হবে, গুম হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন যে এই আন্দোলন চলাকালীন সময় যখন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় 147 এবং গণমাধ্যমের ভাষায় 210-এর উপরে নিহত, যেখানে প্রায় হাজার খানেক মানুষ চোখ অন্ধ হয়ে গেছে, চোখে গুলি লেগেছে, যেখানে কয়েক হাজার আহত, যেখানে অনেকে পঙ্গু হয়ে গেছেন যারা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, এরকম সময়ও 9,000-এর উপর গ্রেপ্তার হয়ে গেছে। এবং এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে ফেসবুকে একটা মন্তব্য করার জন্যে বা একটা পোস্ট শেয়ার করার জন্যে। এগুলো কিন্তু খুব ভালো বার্তা দেয় না এবং সরকার কেন বুঝতে পারছে না যে এত বৈরী মানুষ নিয়ে সে 1.5 লক্ষ পুলিশ, 1000 বিজিবি এগুলো দিয়ে সে সামলাতে পারবে না। এই যে দেখেন মিশু, আমাদের এই 7-8-10 দিনের এই আন্দোলনটা, এটা দমন করতে সরকারকে কিন্তু সর্বোচ্চ মেজার নিতে হয়েছে। আইসিইউ প্লাস লাইফ সাপোর্ট, আর্মি শুধু ডিপ্লয় করতে হয় নাই, আর্মির সাথে তাকে কারফিউ জারি করতে হয়েছে। এমন যদি হতো কারফিউ জারি না করে শুধু সেনা মোতায়েন করা হচ্ছে, তাহলে বুঝতে পারছে আইসিইউ সিচুয়েশন। এখন আইসিইউর সঙ্গে লাইফ সাপোর্ট, এরপরে আপনি আসলে কি দিবেন? এইটা কি সরকার ভাবছে? একটু থামাই, আমি একটু মিল্লাত ভাই আপনার কাছে আসতে চাই, কারণ আপা যে জায়গায় আলোচনা নিয়ে গেছে, আসলে একটু পরে আসে আপনার কাছে। সেটা হচ্ছে যে আন্দোলন কর্মসূচিটা এখন আছে কিনা, একটা ঘোষণা নিয়ে 2 ধরনের বক্তব্য পাওয়া গেছে। যারা ডিবি হেফাজতে ছিলেন তাদের একটা ভাষ্য, আবার যারা বাইরে ছিলেন তারা বলছেন না, তারা চাপে পড়ে এটি দিয়েছে, সেটি একটু বুঝতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে এই গ্রেপ্তার যেগুলো হচ্ছে সেগুলোকে আপনি কিভাবে দেখেন? একটি ঘটনা নিয়ে খুবই বলতে চাই, 17 বছরের একটি শিশু ফায়াজ, তাকে আমাদের রুমিন ফারহানা আইনজীবী এখানে আছেন, তাকেও 5 দিনের রিমান্ডে কেন নিতে হয়েছিল? আমাদের পুলিশ বাহিনী কি বিবেচনা একটি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ুয়া ছেলেকে 5 দিনের রিমান্ড চাইলেন, যদিও সেটি নিয়ে লেখালেখি হওয়ার কারণে পরে সেটি প্রত্যাহার করা হয়েছে। এই গ্রেপ্তারগুলোর কি ব্যাখ্যা আসলে আপনারা জনগণকে দিবেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বিগত কয়েকদিন বেশ লক্ষ্য করছিলাম যে কোন দিকে আন্দোলনটি গড়াচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আমি আজকে খুবই খুশি হয়েছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা শুনে, যে কথাগুলো গত অন্তত 10টি বছর তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝতে পারে নাই। তাদের বোঝানোর চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলো, উনি আজকে বলছেন তার সাথে জনসম্পৃক্ততা নেই, এই কথাটা বিএনপি এবং তার সমমনা দলগুলোকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা। তারা বলতো আমাদের মিটিংয়ে সাঁতার কেটে লোক আসে, তারা বলে হেঁটে 80 বছরের বৃদ্ধ আসে, তাদের সাথে জনসম্পৃক্ততা শূন্যের কোঠায়। এই জন্য তাদেরকে পরজীবী হিসেবে বাস করতে হয়। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে বিগত 16-17 বছর, আপনারা তো 90-তে যাবেন না, নূর হোসেনের দিকে যাবেন না, কিংবা 69-এ যাবেন না, আসাদের যাবেন না, তাদের হত্যার দিকে যাবেন না, আমি ঠিক আছে অত দূর নাই গেলাম। বিগত কয়েক বছরে 18 সনের কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং হেফাজতের 13 মেয়ের সেই সমাবেশ, প্রত্যেকটিতেই বিএনপি চেয়েছে তাদের ঘাড়ে পা দিয়ে তাদের সাথে থেকে সরকার উৎখাত করার জন্য। এবং এটা তো আর কেউ অস্বীকার করতে পারবেন না যে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো সফল আন্দোলন করতে পারে নাই গত 16 বছর 5-6 মাসে 8 মাসে। সুতরাং বিএনপি যে জনসম্পৃক্ত নয় তারা স্বীকার করা শুরু করেছেন এবং এটা খুবই একটা ভালো ব্যাপার। তখন তারা হয়তো নিজেরা, যেমন আমরা আমাদের দলের কথা বলি, আমাদের দল কিন্তু মূল্যায়ন করা শুরু করেছে আমাদের অবস্থানটিকে এবং প্রতিদিনই পার্টি অফিসে মিটিং হচ্ছে দলীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে, যে আমরা আরো কিভাবে ভালো করে জনগণকে সাথে নিয়ে বহিষ্কার করা হচ্ছে, অনেক কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। এরা হচ্ছে আত্মশুদ্ধি, এটা অবশ্যই প্রয়োজন আছে, এটার দরকার আছে। কোনোদিন শুনেছেন কোন সরকারি দল বাংলাদেশের ইতিহাসে, আরো তো 2টো দল ক্ষমতায় ছিল, তারা কোনোদিন এই কাজটি করেছে? করেনি। কেন করেনি জানেন?
কারণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের ৭৫ বছর বয়স, তার মধ্যে ৫০ বছরই বিরোধী দলে ছিল। তারা জানে যে জনগণের সম্পৃক্ততা যদি না থাকতে পারি তাহলে কখনোই আমরা জনগণের সাথে থাকতে পারবো না এবং জনগণ আমাদের রাখবে না। আওয়ামী লীগ কিন্তু জীবনে কোনোদিনও কোনোবারও পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতে যে বিভিন্ন প্রশ্নের জন্ম হতে পারে, কিন্তু নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় যায় নাই। কিন্তু অন্য যে দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসছে তারা তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, পরবর্তীতে কি করেছে নির্বাচন সাজিয়েছে, সেটা আলাদা ব্যাপার। আরেকটি কথা, যদি নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলা হয়, নির্বাচন যদি সেই সময় না হয় তাহলে কারা দায়িত্ব নেবে? অসাংবিধানিক সরকার অথবা যারা কু করে ক্ষমতায় আসে তারা। এর বাইরে তো কোনো দ্বিতীয় তৃতীয় পথ নাই আসলে। সুতরাং নির্বাচন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচনের জনসম্পৃক্ততা না থাকার কারণে তারা বিভিন্ন ঘটনা বলতেই পারে। মিলাদ ভাই, এখন কি আন্দোলন আছে কোটা বৈষম্য বিরোধী? কোটা না, ঠিক বৈষম্য বিরোধী আন্দোলন, জি, এটি শুরু করেছে ছাত্ররা এবং ছাত্ররাই কিন্তু এটার পরিসমাপ্তি ঘটাবে। কিন্তু এর মধ্য থেকে আপনি যদি দেখে থাকেন যে যখন শান্তিপূর্ণ সমাবেশগুলো চলছিল, আপনি যদি দেখে থাকেন যে ছাত্রদের আন্দোলনে মিছিলের পথ পুলিশ খুলে দিয়েছে বা সরে গেছে, একটি শব্দ হয়নি, একটি লাঠির বাড়িও পড়েনি সেই সময়টি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। 14-15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত, এমনকি 17 তারিখ পর্যন্ত, আশুরার দিন, চিন্তা আছে আশুরার দিনেও কিন্তু তেমন কিছু হয়নি। 19 তারিখ 18 তারিখ থেকে শুরু হলো। কেন শুরু হলো? শুরু হলো এই কারণেই যে এই সমস্ত পরজীবী রাজনৈতিক দলগুলো যখন অন্যের উপর ভর করে একটা অসহযোগিতা সৃষ্টি করতে পারে। আচ্ছা বলেন তো, এই যে আমরা 4 জন আছি এইখানে, আমাকে যদি বলা হয় 8 ঘন্টায় এই বিল্ডিংটি পুড়িয়ে দিতে হবে, আমি কি পারবো? আপনি কি পারবেন? পারবেন না। মেট্রো রেল পোড়ানো বা শত শত গাড়ি পোড়ানো ট্রেনিং ছাড়া সম্ভব না, কখনোই সম্ভব না। আমি ছাত্রদের আন্দোলনে, এই শুধু আজকে বলছি না, যখন কেউ কোনো সিদ্ধান্ত নেয় তারপরে তার আগেও বলেছি যে ছাত্রদের আন্দোলনের সাথে কোটা সংস্কার যৌক্তিক, আমার নেত্রী বলেছেন। কিন্তু সেই যৌক্তিক আন্দোলনকে একটি নারকীয় হত্যাকাণ্ড, এক সন্ত্রাস, ধ্বংস, জনজীবন বিপর্যস্ত নিয়ে আসা হলো। এটা আমরা অতীতেও দেখেছি। সুযোগ সুবিধা পেয়ে জঙ্গিরা মাথা চারা দিয়ে ওঠে, জেলখানা ভেঙে 826 কেজি নিয়ে যাওয়া হলো। এটা সরকারের ব্যর্থতা না? সরকারের যে ডিপার্টমেন্ট, অবশ্যই তাদের সেটার দিকে আরো নজর দেওয়া উচিত ছিল। কিন্তু বাংলাদেশ তো আর সেই দেশ না যে দেশটিতে যে প্রত্যেকটা জেলখানার একটা নির্দিষ্ট নিরাপত্তা থাকে। 85টি অস্ত্র ছিল সেই সময়। তারা এখন হাজার হাজার লোক যদি ঢুকে পড়ে তাহলে সেখানতে তাদের তো আর হত্যা করা যাবে না, অবশ্যই না। কিন্তু তাদের অবশ্যই এটুকু বলতেই হবে যে আরো দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। কেন রিমান্ডে নিতে হলো এটা যদি একটু সংক্ষেপে বলেন। আমি খুবই দুঃখিত যখন শুনেছি, কিন্তু আমি খুবই আশ্বস্ত। এবং যখন এটি নজরে এসেছে, আপনি দেখেন তাকে কিন্তু শিশু শোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কিন্তু সংশোধনাগারে ওই একই কথা, যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এইটা মানুষের বয়স, এখন তার বয়স 17, আবার 18-র বেশি হলে কিন্তু এটা হতো না। কিন্তু 1 বছর ডিফারেন্সে আমি তাদের সমর্থন করছি না, একদমই সমর্থন করছি না। কিন্তু তারা হয়তো ভুল করে কাজটি করেছে। এই ধরনের সময়টিতে ভুল হয়ে থাকে। যখন দেশ অরাজকতার দিকে যায় তখন কেউ না কেউ ভুল করে ফেলে। প্রত্যেকটি মানুষ, তার মানে এটি ভুল ছিল। ডেফিনিটলি। আশিসদা, আপনি 2 জন পলিটিশিয়ানের কথা শুনছিলেন। আমি আপনার কাছে একটু যে জায়গায় জানতে চাই, দুটো জিনিস বুঝতে চাই। একটা হচ্ছে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ভেতরেও 2 ধরনের, কয়েকজন ডিবি হেফাজতে ছিলেন, ডিবি প্রধান সেটা স্বীকারই করেছেন প্রকাশ্যে যে তাদেরকে কেন নেওয়া হয়েছে, তাদের সঙ্গে তারা ভাত খেয়েছেন। সেখান থেকে একটা ভিডিও বার্তা গণমাধ্যমে এসছে, তারা কর্মসূচি প্রত্যাহার করছেন। বাইরে থাকা যে গ্রুপটা তারা বলছেন যে এটা প্রত্যাহার আসলে হয়নি। এখন আসলে স্ট্যাটাসটা কি মনে হয়? আন্দোলনটা কি এভাবে শেষ হয়ে গেল, নাকি যেহেতু তাদের লক্ষ্য অর্জিত হয়েছে ফলে এটা শেষ হওয়ারই কথা? না, দেখেন, এই কোটা বিরোধী যে আন্দোলনটা ছাত্রদের, সেটা যে তাদের যে দাবি ছিল, মানে মূল দাবি যেটা নিয়ে তারা আন্দোলনটা গড়ে তুলেছিলেন, বা 2018 সালে যে আন্দোলনটা হয়েছিল, পরে সরকার যেটা মেনে নিয়েছিল গেজেট প্রজ্ঞাপন করে, পরবর্তীতে তো হাইকোর্টে আবার একটা রিটকে কেন্দ্র করে আবার আন্দোলনটা গড়ালো।
তো সেটিও কিন্তু একটা ফয়সালা কিন্তু হয়ে গেছে। দৃশ্যত কোটার যে দাবিটা সেটা নিয়ে কিন্তু আর প্রশ্ন নাই। এখন কিন্তু দাবির জায়গাটা যে ওরা আরও বেশ কিছু দাবিনামা দিয়েছিল যখন আইনমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছিল, সেগুলো নিয়ে কিছু প্রশ্ন আছে। এখন আমরা যতদূর জানি যে 5 জন নেতা তারা ডিবি হেফাজতে আছেন, এবং বিকেলে আমি যখন ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে কথা বলছিলাম, জানতে চেয়েছিলাম যে কী অবস্থা, তো উনি যেটা বলার চেষ্টা করেছেন যে একজন মুগ্ধর কথা বলছিলেন বেসরুমিন ফারহানা, যে মুগ্ধর যে মৃত্যুটা সেটা তারা বিবেচনা করছেন বা তাদের কাছে তথ্য যে এটি একটি হত্যাকাণ্ড। কারণ মুগ্ধ মারা যাওয়ার আগের দিন উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যে স্ট্যাটাসে বলেছিলেন যে আন্দোলনটা তারা শুরু করেছিলেন, কিন্তু আন্দোলনটা এখন জামাত, শিবির এবং কিছু দল তাদের কাছ থেকে নিয়ে সহিংস ছড়াচ্ছে এবং এটার সঙ্গে তারা নেই। তো এর পরবর্তীতেই কিন্তু মুগ্ধর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এখন তার ডিবি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য যে তাদের যাতে এই 5 জনের উপর আঘাত না আসে সেজন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই ভার্সনটা আপনি দুই রকমই, বিশ্বাস অবিশ্বাস দুই রকমই আছে। এবং তাদের যে স্টেটমেন্ট যেটা আমরা পেলাম, সেই স্টেটমেন্টটা পুলিশ হেফাজতে থাকলে একরকম স্টেটমেন্ট হতে পারে, না থাকলে একরকম স্টেটমেন্ট হতে পারে। কিন্তু যদি তারা বাইরে থেকে স্টেটমেন্টটা দিতেন তাহলে মানুষের কাছে অনেক বেশি সেটা বিশ্বাসযোগ্য হতো। আমি মনে করি যে তাদের বাইরে থেকে দিলে মানে এই সন্দেহটা থাকতো না অন্তত, যে আরেকজন যেটা বলছেন। তবে কোটা নিয়ে তো আসলে আন্দোলনের কোনো জায়গা নেই। এখন এটি আন্দোলনটা কোন দিকে যাবে বা তারা মানবে কি মানবে না সেটা নিয়ে প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বেসরুমিন ফারহানার একটা কথা আমার খুব মনে ধরেছে, যে এটা আমি চিন্তা করছিলাম কিন্তু এই লাইনটা, যে এই যে রাজনৈতিক দলগুলো জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একেবারেই কিন্তু সত্য, একেবারেই সত্য। দেখেন যে এই যে আন্দোলনটা হলো, ছাত্ররা যে আন্দোলনটা করলো, বিএনপি ধরেন, আমি জামাতের কথা বাদই দিই, বিএনপি কিন্তু আন্দোলনটা নৈতিকভাবে সমর্থন করলো, হ্যাঁ, কিন্তু আন্দোলনটা কিন্তু বিএনপির হাতে ছিল না, নিয়ন্ত্রণটা হাতে ছিল না। বা আমি কিন্তু বিএনপির কোনো মুখ কিন্তু আমি রাস্তায় দেখিনি। আমি যাদের মুখ রাস্তায় দেখেছি সেই মুখ কিন্তু আমার কাছে খুব অচেনা মুখ মনে হয়েছে। আমার গাড়ি যখন রাত্রে আটকে দিল, তো এবং এই ক্রিকেটাররা যেটা আমরা রাস্তায় দেখে অভ্যস্ত, কিন্তু তাদের চেহারা না, মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মানুষ না। মানে তার চোখ লাল, ঠিক সে বেরিয়ে আসছে, গাড়ির বনেট খুলতে বলছে, কিন্তু বনেট খোলার আগেই বনেটটা ভেঙে খুলে সে দেখছে। মানে এটা তো কোনো রাজনৈতিক ক্রিকেটার না। রাজনৈতিক ক্রিকেটার যে ক্যারেক্টার, এটা তো ধরেন যে গত 30 বছর ধরে এই গণমাধ্যমে কাজ করতে করতে একটা অভ্যস্ততা হয়ে গেছে যে কেমন হতে পারে। কিন্তু এই মানুষগুলো তো একটা দুটি মানুষ না, যেটি আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে লক্ষাধিক এরকম মানুষ ঢাকার বাইরে থেকে এসে জড়ো করা হয়েছে। তো এই মানুষগুলোকে তো আমরা মেরে ফেলতে পারবো না, বিদায় করতে পারবো না, কিন্তু এরা কিন্তু উচ্ছৃঙ্খল, মানে একেবারে উচ্ছৃঙ্খল, সহিংস, আপনি যা বলেন। মানে আমি কিন্তু এই জায়গায় এদের কোনো রকম ছাড় দেওয়ার পক্ষে আমি নই। কিন্তু আওয়ামী লীগ কোথায় গেল? এই যে 4-5 দিন আমরা তো দেখেছি বিএনপির যে কোনো একটা আন্দোলন হলেই আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ রাস্তায় প্লাস্টিকের চেয়ার পেতে কোনায় কোনায় বসে থাকে। এই মোহাম্মদপুরে আমার বাসা, সেখানে আমি দেখি যে মোহাম্মদপুরের অলিগলিতে চেয়ার পেতে বসে থাকে। কিন্তু এই 4-5 দিন কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোথাও বসে দেখতে দেখিনি। মানে রাজনীতি থেকে এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে, রুমিন আপা বললে না, একেবারে সত্য। কিন্তু মানে অথবা তাদের নিয়ন্ত্রণটা ঢিলা হয়ে গেছে, তাদের কথা শুনছে না মানুষ। আর বিএনপি তো আসলে একেবারে, এই যে মিল্লাত ভাই যেটা বললো, এক ধরনের পরজীবী রাজনৈতিক দল। শুনতে হয়তো খারাপ শোনাবে যে সবসময় তারা আরেকজনের উপর ভর করতে চাচ্ছে, এই কোটার উপর ভর করে, কখনো ওই নিরাপদ সড়কের উপর ভর করে, কখনো হেফাজত, আর জামাতকে তো তারা উস্কে দিয়ে জামাত দিয়ে কাজ করাতে চায়। করতে পারলে নির্বাচনের আগে আমরা এরকম দেখেছি, নির্বাচন বন্ধ করার জন্য। একটা বিরতিতে যাই, কিন্তু ধরেন আমরা এই আলোচনাগুলো যখন করছি তখন ছোট ছোট অনেকগুলো শিশুও মারা গেছে যারা আন্দোলনে যায়ই নাই, বারান্দায় বের হয়েছে, তারা মারা গেছে। সেই বাবা মা, আমরা সবাই প্যারেন্টস, মানে তারা কিভাবে এই ধাক্কাটা সামাল দিবে? যদি আমরা দেখলাম যে আজকে সরকার প্রধান নিহতদের পরিবারের অনেকের সঙ্গে দেখা করেছেন, উনি হাসপাতালে যাচ্ছেন, মাঝখানে এটা খুব সমালোচনা হচ্ছিল যে মানুষের মৃত্যু নাকি আমাদের বড় বড় স্থাপনা, যেটা আমাদের অর্থনীতির একটা বড় বড় সূচক, আমাদের জীবনযাত্রাকে সহজ করে, সেখান থেকে কি সরকার খানিকটা কিছু গেইন করতে পারলো আজকের এই কর্মসূচিতে? সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক, বিরতির পর স্বাগত একবার। আমরা 24 ঘন্টায় কথা বলছি সংকট কি কাটছে সেই নিয়ে। আশিতা, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে এই যে নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করা, আহতদেরকে দেখতে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন, কোথাও কোথাও শিক্ষামন্ত্রী গেছেন, সেটি কি খানিকটা এই সংকটটা সরকার এখন উপলব্ধি করতে পারছে? অথবা এটি নিয়ে অনেক অভিযোগও ছিল যে আপনি মেট্রো রেল দেখতে যাচ্ছেন, বিটিভি দেখতে যাচ্ছেন, কিন্তু আহত নিহতের পাশে যাচ্ছেন না। না, দুই ধরনের ক্ষতি তো হয়েছে আসলে। প্রথম তো মানুষের জীবন, অনেকগুলো জীবন গেছে, এবং আহত তো অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতালে, এবং আমরা কিন্তু আসলে সঠিক আহত সংখ্যা জানি না এখনো। হাসপাতালে ভর্তি, প্রাইভেট হাসপাতালে ভর্তি, অনেকে বাসায় ভর্তি, ভয়ে অনেকে হসপিটালও যায়নি, যে গেলে আবার কোন পুলিশি মামলা হয়। এবং প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী যেদিন প্রথম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন, মানে ঘটনার পর একটি কারফিউ শিথিল হলো, ওনাকে দেখে কিন্তু আমাকে মনে হয়েছে উনি নিজেও ট্রমাটাইজ। উনি যে কথাবার্তা বলছিলেন, ওনার মানে উনি একটু কথা বলতে ভালোবাসেন, আমরা জানি একটু বেশি কথা বলতে ভালোবাসেন, কিন্তু ওই দিন কিন্তু প্রধানমন্ত্রীকে আমার কাছে মনে হচ্ছে খুব অল্প কথা বলেছেন, এবং উনি কথা ঠিকমতো বলতে পারছিলেন না আমার কাছে মনে হয়েছে দূর থেকে দেখে। তো এইটা আসলে এমন হতে পারে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আমি যদ্দূর মনে করি প্রধান ব্যক্তি শেখ হাসিনাকে আমরা যদ্দূর রিড করি সাংবাদিক হিসেবে দূর থেকে দেখে, তিনি কখনো এন্টি পিপুল মানুষ না। তার রাজনীতিটা ভিন্ন হতে পারে, কিন্তু তিনি কিন্তু প্রো পিপুল মানুষ। এবং যখন কোনো এরকম হত্যাকাণ্ড, মানুষ আহত হয়, নিহত হয়, আমি কিন্তু সবসময়ই দেখেছি, মানে আমি আমার সাংবাদিকতা জীবন দিয়ে বলি, তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় না যে উনি মেট্রো রেলে গিয়ে সাধারণ মানুষকে অবজ্ঞা করার চেষ্টা করেছেন। হইতে পারে কোইন্সিডেন্টলি যে উনি আগে অবকাঠামোগুলো দেখতে গেছেন একদিন, তারপর 3 থেকে হসপিটালগুলিতে গেছেন। এটা নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু আমার কাছে আমার যে রিডিং, ব্যক্তিগত রিডিং, তাতে আমার মনে হয় না যে তিনি অবজ্ঞা করার জন্য গেছেন। বরং আমার কাছে আজকে বা কালকে উনি যে আহতদের সঙ্গে যে বা যারা মারা গেছেন তাদের স্বজনদের সঙ্গে দেখা করে যে তার যে অভিব্যক্তি আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এটাই শেখ হাসিনা। তবে তিনি আমার কাছে মনে হয় যে তিনি খুব ভীষণ রকম মুষড়ে গেছেন, এবং আমার কাছে কিন্তু সেটাও একটা ভয় যে এই যে ব্যারিস্টার রুমিন ফারহান যে বললেন, এটা আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর মনের মধ্যেও হয়তো এই কথাটা বাজছে যে রাজনীতিটা কি রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে? না হলে কেন তাকে ওই দিন রাতে কারফিউ দিতে হলো? কেন তাকে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে হলো? ওই যে ব্যবসায়ীদের বৈঠকের একদিন পরে তিনি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন, আমারও সুযোগ হয়েছিল সেই বৈঠকে থাকার। তিনি বলছিলেন যে আমাকে আরও 3 দিন আগে আমার ঘনিষ্ঠ যারা বা আমার চারপাশে যারা থাকেন তারা বলছিলেন যে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেনাবাহিনী মোতায়েন করেন, কারফিউ দেন, নাহলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। উনি বলছিলেন যে আমার তো জন্মই হয়েছে আসলে কারফিউর বিরুদ্ধে, মানে আন্দোলন করতে করতে, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করতে করতে, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে করতে। আমি একটা সরকারের মধ্যে আছি, আমি কেন সেনাবাহিনী নামাবো, আমি কেন কারফিউ জারি করব? উনি বলছেন যে মনস্তাত্ত্বিকভাবে তিনি এটা মেনে নিতে পারেননি 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু তারপরে যখন বিটিভি আক্রান্ত হয়ে গেল, বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গেল, তখন তিনি 14 দলের বৈঠক ডাকলেন বা সেনাবাহিনী মোতায়েন করলেন, কারফিউ দিলেন। তো এইটা না আসলে মানে এই যে রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি সরে যাওয়ার পরেই তো আসলে সেনাবাহিনী মোতায়েনের ঘটনা একটা রাজনৈতিক সরকার নিতে বাধ্য হয়েছে। বা আমি যদি বলি যে এই রুমিনা পাদের, সেটা রাজনীতিবিদদের জন্য একটা বড় শিক্ষা। অবশ্যই একটা। রুমিনা পা, আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু করতে চাই। আপনারা বহুদিন বলেছেন প্রতিবেশী শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বাংলাদেশে একদম শ্রীলঙ্কা স্টাইলে গণভবনে ঢুকে সরকার পতনের পরিকল্পনা ছিল। এবং আপনি একটু আগে বললেন যে এই আন্দোলনটা কোটার ব্যানার হলে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। আমার ব্যক্তিগত মত, আপনার ব্যক্তিগত মতামত। এবং তার সঙ্গে ওবায়দুল কাদের যেটা বলছেন এবং আওয়ামী লীগ যেটা দাবি করছে যে আন্দোলনের 3য় পক্ষ, 4র্থ পক্ষ, জামাত, বিএনপি, জঙ্গি, অন্য কোনো শক্তি ঢুকে গেছে, তাহলে সেই দুটোকে মিলে আপনারা কি আসলে এই শ্রীলঙ্কা বানানোর যে পরিকল্পনা করছিলেন বা বলছিলেন সেটাই হতে যাচ্ছিল এবার? মিশু, আপনার প্রশ্ন সেই সঙ্গে মেলাদ ভাইয়ের কথা সব মিলিয়ে আমি আমার উত্তরটা দেই। হ্যাঁ, আমার আন্দোলনে যখন একটার পর একটা লাশ পড়ছে, প্রধানমন্ত্রী ছুটে গেলেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে, উনি কাঁদলেন। আমার তখন মনে হচ্ছে আমি কবি হলে একটা কবিতা লিখতাম, হতেম যদি মেট্রো রেল কিংবা পদ্মা সেতু। এতগুলো মানুষ মারা যাচ্ছে, এবং আমি তো এলিফ্যান্ট রোডে থাকি, মুহুর্মুহু গুলির শব্দ, মুহুর্মুহু প্রতি মুহূর্তে গুলির শব্দ। কোথায় হচ্ছে গুলি, কারা মারা যাচ্ছে, সেই গুলিতে কারা আহত হচ্ছে আমি জানি না, আমরা কেউ জানি না।
এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এবং দু একটা চ্যানেল বাদ দিয়ে ম্যাক্সিমাম চ্যানেলেই কিন্তু তখন বিটিভি হয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে তখন সকল চ্যানেল বিটিভি, বাংলা সিনেমা চলছে, গান চলছে, নাচ চলছে, মনে হচ্ছে আমরা একটা ঈদের ছুটিতে আছি। কি বিভৎস ব্যাপার, মোবাইল নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই। এরকম সময় উনি গিয়ে কাঁদছেন মেট্রো রেল আর ওই পদ্মা সেতু ভবনে দাঁড়িয়ে। তারপর আপনি তাকে প্রো পিপল বলবেন? এক। দুই হচ্ছে এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকেও যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করা যায়। যেই ক্ষোভ, যেই রাগ দীর্ঘদিন আইসিটি অ্যাক্ট, পুলিশের অত্যাচার, গুম, তুলে নিয়ে গিয়ে নির্যাতন ইত্যাদির ভয়ে মানুষ কিচ্ছু বলে নাই বা লিখে নাই বা 10 বার চিন্তা করেছে লিখবে কিনা, সেটা এখন মানুষ অবলীলা লিখছে, মানুষের ভয় ভেঙে গেছে। 3 হচ্ছে যেটা আমি আমার আগের সেগমেন্টেও বলেছিলাম, একটা সময় এরশাদ বিরোধী আন্দোলন তো আমরাও দেখেছি মিশু, আমরা খুবই ছোট ছিলাম বাট আমরা দেখেছি তো, তাই না? ককটেল কিন্তু যারা মানে আন্দোলন করে তাদের হাতেও কিন্তু ককটেল থাকে, তারাও ছুঁড়ে মারে, কিংবা পাইপ গান দিয়ে তারা চেষ্টা করে প্রতিরোধ গড়ে তোলার যতটুকু সম্ভব। এবার কিন্তু এগুলো কিচ্ছু ছিল না, ইট পাথর যা হাতের কাছে পেয়েছে তাই, গুলতি, এগুলো নিয়ে। আমার ভাই বলছিলেন আশিস দা যে চোখে মুখে একটা তীব্র রাগ ঘৃণা, এই রাগ ঘৃণাটা কার প্রতি? আমার আওয়ামী লীগের ভাই এখানে বসে আছে, উনি কি পড়তে পারেন না মানুষের চোখের ভাষা? নিশ্চয়ই পড়তে পারেন। আওয়ামী লীগের দলীয় ফোরামে আলোচনা হয়েছে, পরস্পরকে দোষারোপ করেছে, পরস্পরের বিরুদ্ধে বলেছে, মানে কথা কাটাকাটি হয়ে গেছে। যেটা বলছে আওয়ামী লীগের ইতিহাসে এরকম ভাবে কথা কাটাকাটি, পরস্পরকে দোষারোপ কখনোই আর হয়নি। ক্ষমতায় থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি দলের ছাত্র সংগঠন পালায়া বাঁচে বাংলাদেশের নিকট অতীতে হয়েছে কখনো? হয় নাই। তো এই জিনিসগুলো তো আই ওপেনার, এগুলো তো আমাদের নতুন একটা চিন্তা, নতুন একটা দিক আমাদের সামনে খুলে দিল। কেন আন্দোলন সহিংসতায় গেল এই প্রশ্ন তো সবাই করছে। হ্যাঁ, আমরা এর মধ্যে ঢুকেছি কিনা এই প্রশ্ন তো। হ্যাঁ, এবং শ্রীলঙ্কা বানানোর যে কথা আপনার আগে থেকেই বলছিলেন, শ্রীলঙ্কা বানানোর কথা আমি প্রথম পার্লামেন্টে বলেছি, এবং আমি বলেছি বাজেট আলোচনায়, এবং বাজেটে আমি ধরে ধরে দেখিয়েছি কেন শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে যে ধ্বংসের মুখোমুখি বাংলাদেশ, সেই জায়গাটায়। আপনি চাইলে অর্থনীতি নিয়ে এখন আলোচনা করতে পারি, বাট আমার মনে হয় না যে রাজনৈতিকভাবেও তো শ্রীলঙ্কা বানানোর চেষ্টা হয়েছে বলে ওবায়দুল কাদের অভিযোগ করেছেন। ওবায়দুল কাদের সাহেব তো এত বেশি কথা বলে যে ওনাকে 3 দিন আসলে দলীয় ফোরাম থেকে অফ রাখা হয়েছে, উনি যেন কথা না বলেন। কারণ এই যে ওই জায়গাটায় আসছিলাম, আন্দোলনটা এরকম ভয়াবহ রূপ নিল কেন? কারণ ওবায়দুল কাদের যখন 15 তারিখে বলল এই আন্দোলন দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, তখন ছাত্রছাত্রীরা ফুঁসে উঠল। এর সঙ্গে যুক্ত হলো আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্য, তুমি কে, ওরা সব রাজাকারের বাচ্চা। এই যে রাজাকারের বাচ্চা, এর মধ্যে আরো ঘি ঢাললো কে? ওই বুদ্ধিজীবীর নাম না নিয়েই পারা যায় না, যিনি আওয়ামী লীগের চরম ক্ষতি মানে করেই যাচ্ছেন তার নানান সময় নানান কথার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে জাফর ইকবাল। তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে এখন তার খারাপ লাগবে, কারণ ওটা সব রাজাকারের বাচ্চাদের জায়গা, কারণ তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরের লাইনটা আর কেউ বলল না, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই কথাটা আর কেউ বলল না। জাফর ইকবালের লেখা তার আগের সম্ভবত, উনি যেটা দাবি করছেন ঠিক জানি না, কিন্তু উনি বিভিন্ন সময় এত বিতর্কিত কথাবার্তা বলেন, এবং যেখানে বলার কথা সেটা বলেন না, যেখানে বলার কথা। আচ্ছা, এই যে এতগুলো ছাত্র মারা গেল, উনি তো একটা শিক্ষক না, ওনার কোনো কথা কোথাও দেখেছেন? ওটা না হয় পুরনো কথা, না নতুন কথা কোথাও দেখেছেন? 1 2 হলো 14 জন শিক্ষক গিয়েছিলেন ডিবির হারুনের কাছে, সেখানে কি জাফর ইকবালকে আপনি কল্পনাও করতে পারেন? ওই শিক্ষকদের গায়ে কিন্তু লাল নীল হলুদ সবুজ কমলা লাল কোনো রং নাই, সম্ভবত কয়েকজন আছেন বামপন্থী বামপন্থী, কিন্তু ওরকম কোন রংচঙা গোষ্ঠীর তারা কেউ রিপ্রেজেন্ট করেন না। সেখানেও কি আপনি দেখেছেন ইকবাল সাহেবকে? দেখবেন না। বই চুরির মধ্যে ওনাকে দেখবেন, লেখা চুরির মধ্যে ওনাকে দেখবেন, ওনাকে আজকের আলোচনা আমি একটু মানে ওনার ব্যাপারেও শুনেন, আমি 2টা মানুষের নাম আসলে খোলাখুলি বলতে চাই। সরকারের না নিজেদের স্বার্থেই 2 জন মানুষকে কন্ট্রোল করে ফেলা উচিত, সামনে কথা বলতে দেওয়া উচিত না। একজন জাফর ইকবাল, একজন জাস্টিস মানিক। জি, আপনার পরামর্শ নিশ্চয়ই আওয়ামী লীগ নিবে। ডাক্তার হাবিব মিল্লাত, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে শ্রীলঙ্কা স্টাইলে সরকার পতনের যে পরিকল্পনা, এবং আপনি যদি ওবায়দুল কাদের যেসব লক্ষণ দেখে বলেছেন যে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ, সেইটা সরকার আগে থেকে কেন বুঝতে পারলো না? সেখানে কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা? এবং যে প্রশ্ন আশিস সৈকত তুলেছিলেন যে আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠন যারা চতুর্থ মেয়াদে ক্ষমতায়, আপনার প্রত্যেকটা সংগঠনের 5 জন করে কর্মী যদি একটা মোড়ে দাঁড়ায়, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বাস্তুহারা লীগ, হাজার হাজার লীগে ভর্তি, তারা কোথায় ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে
আর রয়েছে 9টি সহযোগী সংগঠন এবং 2টি ভাতৃপ্রতিম সংগঠন। বাকি যেগুলো আছে সেগুলো আসলে আওয়ামী লীগের কোনো সহযোগী অঙ্গ বা ভাতৃপ্রতিম সংগঠন নয়, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। সেগুলো যে এক একটা কথা আসলে বলছিলাম দোকান। এখন, অনেকে আপনি বলেন। শ্রীলঙ্কার কথা বলছিলেন যে শ্রীলঙ্কা হওয়ার পথে ছিল। শ্রীলঙ্কা হওয়ার কোন অর্থে বলেছে যেভাবে শ্রীলঙ্কার আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসা আক্রমণ করেছে তেমন একটি টার্গেট ছিল। আপনি কিন্তু চিন্তা করে দেখেন, ছাত্র আন্দোলন কিন্তু আজকে শুরু হয় না, এই বৈষম্য বিরোধী 1 জুলাই থেকেই শুরু হয়েছে এবং জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত এটা কিন্তু একটা সুন্দর আন্দোলন এবং আমরা বলেছি চমৎকার আন্দোলন করছে তারা, এবং তাদের দাবি, তারা যোগ্য দাবি, তাদের ন্যায্য দাবি তারা তুলে ধরতে সমর্থ হয়েছে। যখন এর মধ্যে আমি আবারও বলেছি পরজীবীর মধ্যে বিএনপি সহ অন্যান্যরা ঢুকে, জামাত ঢুকে, যখন তারা চেষ্টা করলো যে এখন একটা সুযোগ পাওয়া গেছে এদেরকে নিয়ে আমরা আক্রমণ করি, তারা তো করতেই পারতো, তারা গণভবনের দিকে যেতেই পারতো, তারা সেটা চাইতেই পারতো। কিন্তু হ্যাঁ, গোয়েন্দা বাহিনী কিংবা তাদের আগেও এগুলো ধারণা করা উচিত ছিল, খবর নেওয়া উচিত ছিল, কারণ জঙ্গিরা যারা পুড়িয়েছে তাদের তো ট্রেনিং প্রাপ্ত জঙ্গি। গান পাউডার তো আমার আপনার কাছে নাই, ইচ্ছে করলেও পাবো না, কেরোসিন তেল জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ওই সময়টিতে। সুতরাং তাদের অবশ্যই একটা ব্যর্থতা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটি কথা কি জানেন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কখনো এক পাল্লায় মাপবেন না, কোনো দিন না। এটা হচ্ছে বিএনপির চোখে যে দেশে যে আন্দোলন সাকসেসফুল হয়, কালকে কি বলবে জানেন, পাকিস্তানে আজকে যে 144 ধারা জারি করা হয়েছে এই কতক্ষণ আগে, তো বলবে যে বাংলাদেশে এই ধারার একটা পলিটিক্স চলছে। অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকতে যা যা বলা দরকার সেগুলো তারা বলেই যাবে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, মানুষের কথা আমি স্পষ্ট করে লিখে রেখেছি যে ওরা সব রাজাকারের বাচ্চা। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা কখনোই উচ্চারণ করেননি, একবার উচ্চারণ করেনি। অথচ বিএনপি এটাকে ঘুরিয়ে এই ধরনের কথা, একটু আগে শুনছিলাম আমরা, এই ধরনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন। এবং আপনি যদি গত পরশুদিনের ওনার বক্তৃতা শুনে থাকেন তাহলে উনি বলেছেন অপব্যাখ্যা করা হয়েছে, পরিষ্কার ব্যাখ্যা। এবং আমরাও শুনেছি উনি এবং একজন সাংবাদিক, আমার তো আসলে অনেক কিছু সন্দেহ হয় সত্যিকার অর্থে। প্রথমে তো হাইকোর্টের উপর সন্দেহ হয় যে তারা কি দেশে একটা গণমাল বাঁধানোর চেষ্টা করছিলেন কিনা কারো ইন্ধনে, কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নীতি নির্ধারণে যেগুলো নির্বাহী বিভাগ করে থাকে, সেখানে হাইকোর্ট কেন একজন রিটের বিপরীতে সেটা স্টে অর্ডার দিয়ে দিল, বাতিল করে দিল, এটা হাইকোর্ট পারে না। পরবর্তীকালে আপনি দেখেন হাইকোর্টের যখন হাইকোর্টের ভূমিকা বলেছেন, আর কারা প্রধান বিচারপতি সেই সময় কি বললেন, প্রথম দিন বসে যে ছাত্র আন্দোলন বা আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সব সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না, এবং তিনি একটা ডেট দিলেন, এটা কিন্তু শীতল চুরি না, 7 আগস্ট, এরা কিন্তু 7 আগস্ট, 1 মাস পরে, এরা কিন্তু কোনো শীতল চুরি না কিংবা ডাকাতি না যে ফাঁসি দিব 2 দিন পরেই দেই। এই যে মানুষের ভাষা তারা পড়তে পারে নাই, এই জন্য এই আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পেল। এবং দেখেন তারা বললো আন্দোলন করে কখনোই এটা করানো সম্ভব না। যখন জনগণের প্রতিনিধিরা এর সাথে ইন্টারফেয়ার করা শুরু করলো তখনই কিন্তু এইটা এগিয়ে চলে আসলো এবং তাদের দাবি যতটুকু দাবি ছিল তার চেয়ে বেশি দাবি মেনে নেওয়া হলো। সুতরাং আমি একটা কথা অনুরোধ করব সবাইকে, যিনি যেভাবে যে কথাটি বলেছেন সেই কথাটি সেইভাবে বলার জন্য, না হলে আসলে মানুষ যখন পরবর্তী ডিজিটাল বাংলাদেশের টিভি কিংবা ইউটিউবে দেখে তখন তাদের উপর আস্থাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বিএনপি জামাতকে দোষারোপ করে কি এই সংকটের সমাধান করা যাবে, নাকি এই সংকট আসলে কিভাবে সমাধান হবে সেটা নিয়ে আপনার কথা শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত একবার। আমরা কথা বলছি ডাক্তার হাবিব মিল্লাত আপনার সঙ্গে। মিল্লাত ভাই, একদম ছোট করে যদি বলেন, এই যে দোষারোপ করছেন বিএনপিকে, এটা করে কি এই সংকটের আসলে সমাধান করতে পারবেন? এই যে কারফিউ আর কতদিন চলবে? অর্থনীতিতে, রাজনীতিতে, মানুষের মনস্তত্ত্বে, শিক্ষায় যে প্রভাব পড়ছে, এটি কাটিয়ে ওঠার জন্য একটা কোনো সমাধানের রাস্তা আপনাদের বের করতে হবে না? আপনার কথার সাথে কিন্তু আমি পরের টুকুর সাথে সম্পূর্ণ একমত যে এই যে সমস্যাগুলো হচ্ছে, সেটা মনস্তাত্ত্বিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক ঠিক আছে, রাজনৈতিক বলতে পারেন, যে সমস্যাগুলো হচ্ছে এটা সত্য, কিন্তু কেন হচ্ছে এর তো মূলটা বের করতে হবে। আপনাকে সমস্যার গভীরে যেতে হবে। আপনি যদি আই ওয়াশ করে দেন তাহলে তো হবে না। আসলে আপনি বলেন, ছাত্রদের দাবিটি যখন মেনে নেওয়ার প্রক্রিয়া চলছিল তখন কেন হঠাৎ করে সহিংস হয়ে উঠলো? আচ্ছা ঠিক আছে, ছাত্ররা ইট নিয়ে, লাঠি নিয়ে, ঢিল দিচ্ছে, তাতেও আমার কোনো আপত্তির কিছু নাই, না 2-1 মাথায় ফাটলো, তাতেও আপত্তির কিছু নাই। কিন্তু আপনি যখন রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম করছেন, বড় বড় স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছেন,
তখন কি আপনার মনে হয় নাই আমার সন্তান ছাত্ররা কি এটা করতে পারে? যে কোনো অভিভাবকের মনে আসবে। অর্থাৎ সুযোগ সন্ধানীদের খুঁজে বের করার কোনো বিকল্প নেই। আর এই মুহূর্তে এটা ডিজিটাল যুগ, সিসিটিভির যুগ, সুতরাং সিসিটিভি দেখিয়ে খুঁজে বের করা খুবই সম্ভব কারা এর সাথে জড়িত। সুতরাং আপনি কি ব্যক্তিগতভাবে চান না তাদের ধরে শাস্তি হোক? আপনি অবশ্যই চান হোক, কিন্তু যাদের হত্যা করেছে তাদের বিচারও চাই। প্রথমত আপনি চিন্তা করেন, প্রথম যেদিন 6 জন মারা গেলেন তারপর দিনই কিন্তু একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমি বলি সে সাইড থেকে শুরু করে যারা মারা গেছে আজকে পর্যন্ত তাদের কিভাবে হত্যা হলো এবং তার সাথে যারা দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সাইদের মামলার এজাহারটা আপনি দেখেছেন? মামলার এজাহার আমি দেখেছি না, আমি পড়েছি। এইটা তারা নিজেদের বাঁচানোর জন্য কেউ করতে পারে, এই জন্যই তো তদন্ত কমিশনটি করা হয়েছে, বুঝে শুনেই করা হয়েছে যে কেউ তার কলিগকে বাঁচানোর জন্য এই ধরনের অপকর্ম করতে পারে। আমি তারও বিচার দাবি করি যে এই ধরনের এজাহারটি দিয়েছে, যদি সেটা সত্য হয়ে থাকে। সেটা যদি সত্য হয়ে থাকে। আশিসদা, আপনার কাছে একটু ছোট্ট প্রশ্ন, এখান থেকে বের হওয়ার রাস্তা আসলে কি? আপনি একটা রাজনৈতিক সংকটের কথা শুরুতেই বলেছেন, সেই সংকট কিভাবে কাটাবে? না দেখেন, আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তো আমরা তো বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না, কিন্তু এই যে আন্দোলনের যে চেহারা যে দেখছি, না যাদের অন্য জায়গার পাসপোর্ট আছে, অন্য জায়গায় সম্পদ আছে, বাড়ি আছে, তারা তো যেতে পারবে। কিন্তু বাংলাদেশের ধরেন যে 18 কোটি মানুষের মধ্যে হয়তো 50 লাখ 20 লাখ মানুষ যেতে পারবে। হ্যাঁ, বাকি মানুষ তো আমাদের তো এখানে থাকতে হবে। কিন্তু আমরা তো এই সমাজ তো এই সোসাইটি তো আমরা চাই না। মানে যে সোসাইটির দিকে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের রাজনীতিবিদরা, মানে আমি তো এটা বুঝতেই পারি না যে ধরেন যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যেটি আপনি জিয়াউর রহমানের নানা সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি তো মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তো তার দল কিভাবে এই জঙ্গি জামাত তাদের কর্মসূচিতে সমর্থন দিতে পারে? মানে আমার হিসাবে মিলে না। মানে এই জায়গাগুলোর মধ্যে একটা সমাধান, মানে স্থায়ী সমাধান যদি করতে হয়, এটা রাজনৈতিক সমাধানই করতে হবে। ধরেন যে আর্মি পুলিশ দিয়ে হয়তো সাময়িক সমাধান করা যায়, কিন্তু রাজনৈতিক সমাধানটা কি? ধরেন যে কিছু কিছু বেসিক জায়গায় আমাদের একমত হতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের কি বলে, আমরা জঙ্গি আন্দোলনকে সমর্থন করব না, আমরা একটা শান্ত একটা যে বাংলাদেশ ছিল সেই একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার যে চিন্তা চেতনা, যেখানে আমরা আস্তে আস্তে বড় হব, আপনি নানা রকম সমালোচনা করতে পারেন। কিন্তু ধরেন যে গত 15 বছরে এই শেখ হাসিনা সরকারের অনেক রকম সমালোচনা আছে, কিন্তু অবকাঠামোগত অনেক উন্নয়ন তো হয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। হ্যাঁ, এখন হয়তো নির্বাচন যেগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে হয়তো প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন। ভবিষ্যতে নির্বাচনটাকে আরও হয়তো শুদ্ধ ভালো নির্বাচন কিভাবে করা যায় সেই পথ করতে হবে। তার মানে কিন্তু এটি না যে দেশে একটা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। মানে আপনি একটা বড় রাজনৈতিক শক্তিগুলোর একটা ঐক্যের কথা বলছেন, মৌলিক কিছু একটা জায়গায় একটা ঐক্য আসতে হবে। রুবিন ফারহান, সেটি কি আসলেই আর সম্ভব? আমার কাছে না একটা কথা খুব মনে হচ্ছে, গত কয়েক বছরে এই শেখ হাসিনার শাসন আমলে অনেকগুলো পরিবর্তনের মধ্যে একটা খুব দৃঢ় পরিবর্তন হয়েছে আমাদের মনস্তত্ত্বে। আমরা না এখন মানুষের জীবন বা রক্তের চেয়ে বেশি মূল্যবান মনে করছি তথাকথিত অবকাঠামোর উন্নয়নকে। মানে আমি খুব অবাক হয়ে যাই, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আলোচনার টেবিলে যারা আসছেন, সকল আলোচনার টেবিল, এই আজকের আলোচনার সকল আলোচনা আমি দেখছি তো কয়দিন ধরে, বারবার খালি স্থাপনা ভাঙা, হামলা, এই কথাগুলো আসছে। আমাদের ফর গড সেক 200-র উপরে মানুষ মারা গেছে, কয়েকটা শিশু মারা গেছে যারা বাবার কোলে ছিল, যারা হয়তো জানালা বন্ধ করতে গেছে, একেবারে নিষ্পাপ শিশু মারা গেছে। ফর গড সেক আমাদের কয়েকজন স্টুডেন্ট মারা গেছে, আমাদের সমন্বয়কদেরকে পুলিশ নিরাপত্তা দেওয়ার নামে তুলে নিয়ে গেছে এবং সেখান থেকে তাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা আসে। প্রতিটা জীবন, মানে প্রতিটি মানুষ। আমার বাসায় যিনি সাহায্যকারী আছেন, তার মেয়ের জামাই গুলি খেয়ে মারা গেছে। উনি যখন বুক ফাটা কান্না কাঁদছিলেন, মানে ওটা সহ্য করার মতো না। উনি কাজে গেছেন, ডিউটিতে গেছেন, না গেলে ওনার সংসার চলে না, সুতরাং ওনার কোনো উপায় নাই। তো সেই জায়গাগুলো। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আমার ভাই প্রশ্ন তুলেছেন যে হাইকোর্টের এখানে কোনো ষড়যন্ত্র আছে না কিনা। হাইকোর্টের ষড়যন্ত্র নেই। হাইকোর্ট আসলে কতটুকু তেল দিলে
মানে রানীমা খুশি হবেন সেটা হাইকোর্ট পরিমাপ করতে পারে নাই। তেলের পরিমাণটা বেশি দিতে গিয়ে পুরো বিষয়টার মধ্যে গোলমাল লেগে গেছে। আদালত অবমাননা হচ্ছে না তো? না, কি অবমাননা হচ্ছে না হচ্ছে, আমাদের প্রাণই থাকে না ভাই, আপনি আছেন আদালত অবমাননা নিয়ে। আজকে দেখলাম আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদের আদালত অবমাননা নিয়ে ওনাকে হাইকোর্টে প্র্যাকটিসই করতে দেওয়া হবে না, ওনাকে বলছে ইউকেতে গিয়ে প্র্যাকটিস করো। আসলে এই সরকার চাইছে তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যে আপনাকে অটোমেটিক্যালি দেশ ছাড়তেই হবে। আপনি যদি বাঁচতে চান এই দেশে আসলে আপনার কোনো জায়গা নাই। যেটা আশিস দা বলছিলেন যে একটা কনসেনসাসের জায়গা আসতে হবে। কনসেনসাসটা এরকম, আওয়ামী লীগকে আব্বা মানার পরে বাকি সবকিছু ঠিক আছে, তারপরে হবে কনসেনসাস। এইভাবে আসলে হয় না। অনেক ধন্যবাদ রুমিন ফারহান, অনেক ধন্যবাদ আশিস সৈকত, অনেক ধন্যবাদ ডাক্তার হাবিব মিলাদ। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সবাই। আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভালো থাকুক।